আজ যে শিশুটা বাংলাদেশে জন্ম নিচ্ছে চোখ খোলার আগেই তার মাথায় চেপে বসছে ১.৫ লাখ টাকার বেশি ঋণ। এই ঋণটা তার নিজের নামেই লেখা হয়ে গেল, সে জানুক বা নাই জানুক। সাম্প্রতিক হিসাব বলছে বাংলাদেশের প্রতিটি নাগরিকের মাথাপিছু ঋণ এখন ১,২৪,০০০ টাকা। আর মজার ব্যাপার হলো, নতুন অর্থ বছরের বাজেটে জনপ্রতি বরাদ্দ রাখা হয়েছে মাত্র ৭৫,০০০ টাকা। মানে বরাদ্দের চেয়ে প্রায় দ্বিগুণ বেশি এই ঋণের বোঝা। অথচ কয়েক বছর আগে ২০২৩ সালের মাঝামাঝি বাংলাদেশ ব্যাংকের হিসাবে মাথাপিছু ঋণ ছিল ৯৫,০০০ টাকা। মানে ৩ বছরেরও কম সময়ে মাথাপিছু ঋণ ৯৫,০০০ থেকে বেড়ে ১,২৪,০০০-এ পৌঁছেছে। এই গতিটাই আসল আতঙ্কের জায়গা। সরকারের মোট ঋণ এখন যখন ২৪ লাখ কোটি টাকা ছাড়িয়ে গেছে, তখন মনে প্রশ্ন আসছে, এত বিপুল সংখ্যক এই ঋণ আসছে কোথা থেকে? জানার চেষ্টা করবো আজকের এক্সপ্লেইনারে এ বিষয়ে, এবং সঙ্গে রয়েছি আমি নাহিদা মিতু। আর এখানেই আসল খেলাটা শুরু হয়। নতুন অর্থবছরের বাজেটে শুধু ঋণের সুদ পরিশোধেই বরাদ্দ রাখা হয়েছে ১,২৭,৫০০ কোটি টাকা। বাজেটের খাতগুলোর মধ্যে জনপ্রশাসনের পরই সবচেয়ে বেশি টাকা যাচ্ছে এই খাতে। আর ক্রেডিট রেটিং প্রতিষ্ঠান ফিচ সম্প্রতি জানিয়েছে, বাংলাদেশের ঋণ ধারণ ক্ষমতা আগে যেখানে নিম্নমানের ঝুঁকিতে ছিল, এখন সেটা মধ্যম মানের ঝুঁকিতে চলে গেছে। মানে বিপদ কিন্তু আসন্ন। অর্থনীতিবিদরা এই পরিস্থিতিকে বলছেন ঋণের ফাঁদ। মানে নতুন নতুন ঋণ নিয়ে পুরনো ঋণের কিস্তি শোধ করা। মানে আমরা নিম্ন মধ্যবিত্ত পরিবার প্রতি মাসে যা করে থাকি। এই ঋণের বেশিরভাগ দায় কার, সে প্রশ্নের উত্তর আছে ইতিহাসে। ২০২৪ সালের আগস্টে ক্ষমতা ছাড়ার আগে শেখ হাসিনা সরকার দেশি বিদেশি মিলিয়ে ১৫৬ বিলিয়ন ডলারের ঋণের বোঝা রেখে যান, যেখানে তিনি ২০০৯ সালে ক্ষমতায় আসার সময় মোট ঋণ ছিল মাত্র ৩.৫ বিলিয়ন ডলার। এই সময়ের একটা বিশ্লেষণে এটাও উঠে আসে যে ক্রমবর্ধমান ঋণ, কম কর আদায় আর রপ্তানি আয়ের কারণে বাংলাদেশের ঋণ পরিশোধ রাজস্ব অনুপাত প্রথমবারের মতো ১০০% ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। সরকার পতনের পরও কিন্তু ঋণের চাকা থেমে থাকেনি। ২০২৪ সালের ডিসেম্বরে বৈদেশিক ঋণ ছিল ৮৫ বিলিয়ন ডলারের বেশি, আর ২০২৫ সালের জুন শেষে সেটা বেড়ে দাঁড়ায় প্রায় ৯৪ বিলিয়ন ডলারে। মানে অন্তর্বর্তী সরকারের আমলেও নতুন করে প্রায় ৯ বিলিয়ন ডলার ঋণ যোগ হয়েছে। আর এর মধ্যে এলো আরেকটা বড় খবর। মধ্যপ্রাচ্য সংকটের কারণে জ্বালানি তেল, সার আর খাদ্যপণ্যের বৈশ্বিক দামে যে অস্থিরতা তৈরি হয়েছে, সেটা সামলাতে বিশ্বব্যাংক থেকে ১.১ বিলিয়ন ডলারের জরুরি আর্থিক সহায়তা অনুমোদন করা হয়েছে। এর মধ্যে ৩০০ মিলিয়ন ডলার যাবে খাদ্য নিরাপত্তা প্রকল্পে, সার আমদানিতে সহায়তা করতে, আর বাকি ৭১৩ মিলিয়ন ডলার যাবে ক্ষতিগ্রস্ত পরিবার আর ছোট ব্যবসায়ীদের নগদ সহায়তায় ইমার্জেন্সি রেসপন্স প্রকল্পে। শুনতে এটা যতটা মহানুভবতার মতো লাগছে, বাস্তবতা কিন্তু ততটা সহজ না। এটাও কিন্তু এক ধরনের ঋণই। বিশ্বব্যাংকের সহায়তা মানে বিনামূল্যের উপহার না, এই টাকাও একদিন ফেরত দিতে হবে সুদসহ। মানে আজ যে শিশুটা জন্ম নিচ্ছে, তার মাথার ঋণের অঙ্কে আরেকটু বেশি যোগ হচ্ছে ঠিক এই মুহূর্তেই। সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে, এই ঋণের বেশিরভাগ নিয়েছিল আগের আওয়ামী লীগ সরকার, আর এখনকার সরকার শুধু উত্তরাধিকার সূত্রে সেই দায় বহন করছে। সংখ্যার দিক থেকে কথাটা পুরোপুরি মিথ্যা না, কারণ পতনের আগেই ঋণের পাহাড় জমে গিয়েছিল। কিন্তু একই সঙ্গে এটাও সত্যি, পতনের পরও ঋণ কমেনি, বরং নতুন করে বেড়েছে। মানে দায় হয়তো ভাগ করা যায়, কিন্তু বোঝাটা কিন্তু একটাই, আর সেটা টানতে হচ্ছে দেশের সাধারণ মানুষকেই। তাহলে প্রশ্ন হলো, এই বিশাল ঋণ শোধ হবে কিভাবে? সহজ ভাষায় বললে, এই টাকা আকাশ থেকে পড়বে না। সরকারের আয়ের প্রধান উৎস হলো সাধারণ মানুষের কাছ থেকে আদায় করা কর, আর প্রতিটি জিনিসের দামের মধ্যেই লুকিয়ে থাকা ভ্যাট। ৩ বেলার জায়গায় ২ বেলা খেয়ে বাজারের ব্যাগ একটু হালকা করে এই বোঝাটা আসলে টানছে দেশের সাধারণ মানুষই। যে দিনমজুর দিনে ৪০০ টাকা রোজগার করেন, তার মাথায়ও ঠিক ততটাই ঋণ চাপানো আছে যতটা একজন কোটিপতি ব্যবসায়ীর মাথায়। কিন্তু শোধ করার সামর্থ্য তাদের মোটেও এক না। অর্থনীতিবিদরা বলছেন, ঋণ নেওয়া অস্বাভাবিক কিছু না। পৃথিবীর প্রায় সব দেশই অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্যের মতো খাতে ঋণ নেয়। কিন্তু আসল প্রশ্ন হলো, সেই ঋণ উৎপাদনশীল খাতে ব্যবহার হচ্ছে কিনা, আর অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থান বাড়িয়ে সেই টাকা ফেরত দেওয়ার সক্ষমতা তৈরি হচ্ছে কিনা। বাংলাদেশ এখন ঠিক এই জায়গাতেই আটকে আছে।
শেষ কথা হলো এটাই, বাংলাদেশের অর্থনীতি একটা এমন চক্রে ঢুকে গেছে যেখানে পুরানো ঋণ শোধ করতে নতুন ঋণ নিতে হচ্ছে। আর এই চক্রের সবচেয়ে বড় মূল্য দিচ্ছে সেই মানুষগুলো যারা কোনোদিন এই ঋণ চুক্তির কাগজেও সই করেননি। আজ যে শিশুটা জন্ম নিল, বড় হয়ে সে হয়তো জানবেও না কবে, কিভাবে, কার নামে তার মাথায় এই দায় চাপানো হয়েছিল।